মানচিত্রে যে কোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব এবং ভূপৃষ্ঠ বা ভূমিভাগে যে দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের যে অনুপাত তাকে বলে অভিক্ষেপ, স্কেল, বিষয়সূচক মানচিত্র নাকি পরিসংখ্যান। যখন মানচিত্রের যে কোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব বা ভূপৃষ্ঠে বা ভূমিভাগে যে দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের যে অনুপাত সেটাকে বোঝানো হয় থাকে স্কেলের মাধ্যমে। স্কেল শব্দটির উৎপত্তি হয়েছে বাংলা শব্দ থেকে, ইংরেজি শব্দ থেকে, মার্কিন শব্দ থেকে নাকি ফরাসি শব্দ থেকে। স্কেল কথাটি উৎপত্তি লাভ করেছে ইংরেজি শব্দ থেকে। স্কেলের আবিধানিক অর্থ কি? সূচক, পরিমাপ, মানদণ্ড নাকি অবস্থান। স্কেলের আবিধানিক অর্থ যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে কয়েকটা নির্দিষ্ট মানদণ্ডকে বোঝায়। তারপর 4 নম্বর যেখানে রয়েছে স্কেলের প্রকাশের ভিত্তি কি? ব্রিটিশ পদ্ধতি, ম্যাট্রিক পদ্ধতি নাকি উভয় পদ্ধতি নাকি কোনোটি নয়। স্কেল সাধারণত ব্রিটিশ পদ্ধতি এবং ম্যাট্রিক পদ্ধতি এই পদ্ধতিকে অনুসরণ করে বা এই পদ্ধতির ওপর ভিত্তি করে প্রকাশিত হয়ে থাকে ম্যাট্রিক এবং ব্রিটিশ পদ্ধতি। স্কেল হলো একটি আনুপাতিক ধারণা, সমানুপাতিক ধারণা, ব্যস্তানুপাতিক ধারণা নাকি কোনোটি নয়। স্কেল হলো দুটি মানচিত্রের দুটি স্থানের দুটি মানের যে অনুপাতকে বোঝায়, তাই এটা একটি আনুপাতিক বা অনুপাতগত ধারণা। কোনো নির্দিষ্ট মাপে পৃথিবী পৃষ্ঠকে আংশিক বা সম্পূর্ণভাবে চিত্রায়িত করা হলে তাকে কি বলে? কার্টোগ্রাম, মানচিত্র, বিষয়সূচক মানচিত্র নাকি অভিক্ষেপ। যখন কোনো একটা নির্দিষ্ট মাপে পৃথিবী পৃষ্ঠকে আংশিক মানে পৃথিবী পৃষ্ঠের কোনো একটি অংশ বা সম্পূর্ণকে চিত্রায়িত করা হলে সেটাকেই বলা হয়ে থাকে মানচিত্র বা ম্যাপ। তারপর আমরা দেখে নেব 7 নম্বর যেখানে প্রশ্নটা কি রয়েছে। নিম্নের উক্তিগুলির মধ্যে কোনটি স্কেলের ব্যবহারিক গুণ বা মেরিটস? ব্যবহারিক গুণ বা মেরিটসের কথা বলছে, যেক্ষেত্রে আচ্ছা ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পৌর বাড়ির নকশা তৈরি করতে কি বলেছে এক্ষেত্রে যে স্কেলের ব্যবহারে কি কি ব্যবহার রয়েছে, স্কেল কি কি কাজে লাগে। 1 নম্বর হচ্ছে পৌর বাড়ির নকশা তৈরি করতে লাগে, আবহাওয়া পরিমাপ করার যন্ত্র এবং জরিপ করার কাজে লাগে। তারপর হচ্ছে রেল, নদ নদী, সড়কপথ প্রভৃতির দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করতেও লাগে। মানচিত্রের আয়তন বাড়ানো বা কমানো, অভিক্ষেপ প্রভৃতি ক্ষেত্রে মানচিত্রের আয়তন বাড়ানো, কমানো, অভিক্ষেপ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমাদের স্কেল ব্যবহার করা হয়ে থাকে। তাই সবগুলিই সঠিক। অর্থাৎ স্কেলের ব্যবহার বলতে বোঝায় যে এই এখানে যে 1 2 3 4 রয়েছে, পৌর বাড়ির নকশা তৈরি করতে, আবহাওয়া পরিমাপ যন্ত্র এবং জমি জরিপের ক্ষেত্রে, এবং রেল, নদ নদী, সড়কপথ প্রভৃতি দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করার ক্ষেত্রে। এছাড়াও মানচিত্রে আয়তন বাড়ানো বা কমানো, অভিক্ষেপ ইত্যাদি জায়গাতে আমাদের স্কেলের ব্যবহার রয়েছে বা এর যে গুণগুলি সেগুলো কিন্তু স্কেলের ব্যবহারের সাথে সংযতপূর্ণ বা সঙ্গতপূর্ণ। 8 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার? স্কেল অনুসারে মানচিত্রকে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার। স্কেল অনুসারে মানচিত্র হচ্ছে সেটা হচ্ছে 3 প্রকার হয়ে থাকে। স্মল স্কেলের মাপ কত হয়ে থাকে? লার্জ স্কেল, মিডিয়াম স্কেল এবং যে স্মল স্কেল রয়েছে তার মধ্যে স্মল স্কেলের মান হয়ে থাকে 1:50,000, 1:3900, 1:2 যেটা 1:2 যেটা আড়াই কোটি এবং 1:2 যেটা হচ্ছে 50 লক্ষ। যেটা স্মল স্কেলের যার রিপ্রেজেন্টেটিভ যেটা রয়েছে আমাদের ফ্র্যাকশন, সেক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মানে স্কেল যত স্মল হবে তার যে RF সেটা তত বড় হবে। তাই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে স্কেল যত স্মল হবে, স্মল স্কেলের RF যে ভ্যালু সেটা কিন্তু সব থেকে বেশি হয়, এবং স্কেল যত বড় হবে তত RFটা কম হবে। নেক্সট হচ্ছে স্মল স্কেল ম্যাপের উদাহরণ হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ নাকি ট্রোপোগ্রাফিক্যান ম্যাপ, ওয়ার্ল্ড অ্যাটলাস নাকি কোনোটি নয়। স্মল স্কেলের ক্ষেত্রে যেটা
হয়ে থাকে সেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাটলাস বা অ্যাটলাস ম্যাপ হচ্ছে মূলত আমাদের যেগুলি স্মল স্কেলের মধ্যে পড়ে, এবং ক্যাডাস্ট্রাল বা টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলি এগুলি হচ্ছে লার্জ স্কেলের ম্যাপ। স্কেল অনুযায়ী মানচিত্র প্রকারগুলিকে উল্লেখ করুন। স্কেল অনুযায়ী অর্থাৎ স্কেল অনুযায়ী যেখানে রয়েছে স্কেল অনুযায়ী মানচিত্র যেগুলি রয়েছে, প্রথমে রয়েছে স্মল স্কেলস ক্যাডাস্ট্রাল ম্যাপ, মৌজা ম্যাপ, মিডিয়াম স্কেল ক্যাডাস্ট্রাল ম্যাপ নাকি বিগ স্কেল ম্যাপ, স্মল স্কেল ম্যাপ, মিডিয়াম স্কেল ম্যাপ এবং লার্জ। আচ্ছা, সব থেকে যেখানে বলছে মানচিত্র স্কেল অনুযায়ী, স্কেল সব থেকে স্কেলের যে রিপ্রেজেন্ট RF ভ্যালু যেটা সেটার সব থেকে বড় হয়ে থাকে যেটা, সেক্ষেত্রে স্মল স্কেল, তারপরে মিডিয়াম স্কেল এবং ম্যাপ যেটা, তারপরে হচ্ছে লার্জ স্কেল ম্যাপ, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হয়ে যাবে, এবার আমরা দেখে নেব মিডিয়াম স্কেলের ম্যাপের RF ভ্যালু কত হয়ে থাকে। মিডিয়াম স্কেলের ক্ষেত্রে যেটা, সেটা মিডিয়ামই হবে, অর্থাৎ 1:50,000, 1:50 লাখ, 1:2.5 কোটি নাকি 1:3 3960। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা মিডিয়াম স্কেলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 1:50,000। মিডিয়াম স্কেল ম্যাপের উদাহরণ কোনটি? অপশন হতে হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ নাকি টোপোগ্রাফিক্যাল ম্যাপ নাকি থিমেটিক ম্যাপ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে টোপোগ্রাফিক্যাল ম্যাপ যেটা, সেগুলি হচ্ছে মিডিয়াম স্কেলের ম্যাপের উদাহরণ হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। লার্জ স্কেলের ম্যাপের উদাহরণ হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অবশ্যই ক্যাডাস্ট্রাল ম্যাপ যেটা, সেটা হচ্ছে লার্জ স্কেলের ম্যাপ। ক্যাডাস্ট্রাল ম্যাপ হচ্ছে লার্জ স্কেলের ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ হচ্ছে আমাদের যেটা হচ্ছে মিডিয়াম স্কেলের ম্যাপ, এবং যেটা হচ্ছে স্মল স্কেলের ম্যাপ যেটা, সেটা হচ্ছে অ্যাটলাস, ওয়ার্ল্ড অ্যাটলাস। নেক্সট হচ্ছে আমরা পরবর্তী যেটা রয়েছে 15 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, এক্ষেত্রে লার্জ স্কেলের মাপ যেটা, ম্যাপের যেটা মাপটা হয়ে থাকে RF, সেটা কি? সেটা হয়ে যাবে সবথেকে ক্ষুদ্রতম, অর্থাৎ সেই অপশন অনুযায়ী যেটা সবথেকে ছোট মাপটাই হয়ে যাবে লার্জ স্কেলের মাপ, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাবে 3960, 1:3960 হয়ে যাবে আমাদের লার্জ স্কেল এর যে ম্যাপ তার RF। নেক্সট হচ্ছে 16 নম্বর যেটা রয়েছে, অল্প স্থানের মধ্যে ক্ষুদ্র স্কেলে অঙ্কিত পৃথিবী এবং বিভিন্ন দেশ ও রাজ্য বা প্রদেশের মানচিত্রকে কোন ধরনের মানচিত্রে দেখানো হয়? অল্প স্থানের কোনো ক্ষুদ্র স্কেলে অঙ্কিত পৃথিবী, বিভিন্ন দেশ, রাজ্য বা প্রদেশের মানচিত্রকে দেখানো হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে রাজ্য মানচিত্র, শহর মানচিত্র, অ্যাটলাস মানচিত্র নাকি মৌজা মানচিত্র। এখানে কথাটা উল্লেখ রয়েছে ক্ষুদ্র স্কেল, তাই ক্ষুদ্র স্কেলে দেখানো হয়ে থাকে যেটা, সেটা ক্ষুদ্র স্কেলে দেখানো হয় এখানে যেটা, সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা হচ্ছে ক্ষুদ্র স্কেল, তার মানে হচ্ছে সবথেকে স্মল যেটা স্কেল ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ অ্যাটলাস মানচিত্র। নেক্সট হচ্ছে বৃহৎ ক্ষেত্রে অঙ্কিত জমির খাজনা রাজস্ব আদায়ের জন্য সর্বনিম্ন স্তরের প্রশাসনিক এলাকার মানচিত্রকে বলা হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে মৌজা মানচিত্র। বা একটা প্রশ্ন আসে যে প্রশাসনিক যে প্রশাসনিক রাজস্ব আদায়ের ইউনিট যেটা, সেটাও মৌজা, আর এটাকে মৌজা মানচিত্রের সাহায্যেই এই মানচিত্র করা হয়ে থাকে, অঙ্কন করা হয় জমির খাজনা বা রাজস্ব আদায়ের সর্বনিম্ন স্তরের ক্ষেত্রে, সেটা হচ্ছে মৌজা মানচিত্র। এবং বৃহৎ এলাকা কিন্তু ক্ষুদ্র স্কেলে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যাটলাস। পরবর্তী হচ্ছে মানচিত্রের স্কেল নির্বাচনে যে বিষয়গুলির ওপর নির্ভর করে সেগুলি হলো অঙ্কিত অঞ্চলটির আয়তন ও ক্ষেত্রফল, এক্ষেত্রে অবশ্যই সেটা রয়েছে। তারপর হচ্ছে মানচিত্রটির দৈর্ঘ্য, প্রস্থ এবং বিষয়বস্তুর ব্যাপকতা ও উদ্দেশ্য, অর্থাৎ কোনো একটা মানচিত্র স্কেল নির্বাচন করার ক্ষেত্রে সেই অঞ্চলটির আয়তন বা ক্ষেত্রফল যেমন নির্ভরযোগ্য বা গুরুত্বপূর্ণ, ঠিক একই সাথে মানচিত্রটির দৈর্ঘ্য, প্রস্থ বা বিষয়বস্তুর ব্যাপকতা ও তার উদ্দেশ্যও গুরুত্বপূর্ণ। তাই মানচিত্র স্কেল নির্বাচন করার ক্ষেত্রে এ এবং বি এই দুটো বিষয়ই গুরুত্বপূর্ণ বা সঠিক। তারপর হচ্ছে মানচিত্র স্কেল কয়টি উপায়ে প্রকাশ করা হয়ে থাকে? মানচিত্র স্কেল যেটা মানচিত্র স্কেল 3টে উপায়ে প্রকাশ করা হয়ে থাকে। মানচিত্র স্কেলে প্রকাশ করার যায় 3টে উপায়ে, সেগুলি কি কি? সেগুলি হচ্ছে, এখানে আবার সেগুলিকে করে দিয়েছে, মানে 4টে দিয়ে দিয়েছে এবং তার মধ্যে 3টে যেগুলি হচ্ছে
মানচিত্র স্কেল প্রকাশ করা হয় তিনটে ভাবে। 1 নম্বরে রয়েছে লিখিত বিবৃতির মাধ্যমে, যেটা লিখিত বিবৃতির মাধ্যমে একদম এটা ব্যবহার করা হয়ে থাকে। লিখিত বিবৃতির মাধ্যমে মানচিত্র স্কেল প্রকাশ করা হয়। তারপরে যেটা রয়েছে সংখ্যাসূচক ভগ্নাংশের মাধ্যমে। তারপরে যেটা রয়েছে আমাদের যেটা সংখ্যাসূচক ভগ্নাংশের মাধ্যমে হয় এবং অঙ্কনের মাধ্যমে তো হয়েই থাকে। কৌণিক স্কেলের মাধ্যমে যেটা সেটা কিন্তু নয়। অর্থাৎ মানচিত্র স্কেল প্রকাশ করা হয়ে থাকে অঙ্কন, লিখিত এবং সংখ্যাসূচক ভগ্নাংশের মাধ্যমে। এই তিনটে যে আমাদের ব্যবহার করা হয় মানচিত্র স্কেল, এই তিনটে উপায়ে প্রকাশ করা হয়। একটা হচ্ছে লিখিত বিবৃতির মাধ্যমে, একটা সংখ্যাসূচক ভগ্নাংশের মাধ্যমে এবং অঙ্কনের মাধ্যমে প্রকাশ করা হয়। কৌণিক স্কেলের মাধ্যমে হয় না। তারপর হচ্ছে পরেরটা যেটা 21 নম্বর, লেখচিত্র বা অঙ্কনের সাহায্যে প্রকাশিত ভূমির দূরত্ব ও অনুরূপ মানচিত্রের দূরত্বকে কি বলা হয়? লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশিত স্কেল, নাকি লৈখিক স্কেল, নাকি এবি উভয়ই? এক্ষেত্রে সঠিক যেটা হবে মানে লেখচিত্র বা অঙ্কনের সাহায্যে প্রকাশিত ভূমির দূরত্ব বা অনুরূপ ভূমিচিত্রকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে লৈখিক স্কেল। লৈখিক স্কেল বা যেটাকে গ্রাফিক্যাল স্কেল বলে, সেইটা কয়টি উপবিভাগে বিভক্ত? গ্রাফিক্যাল স্কেল সেটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেলকে 4টে সাব ইউনিটে ভাগ করা যায় গ্রাফিক্যাল স্কেলকে। এরপর হচ্ছে লৈখিক স্কেলের উপবিভাগগুলি কি কি? সেই 4টে যে সাব ইউনিটে ভাগ করা যায় তার মধ্যে থেকে অপশন এ যেটা রয়েছে, এতে কি রয়েছে যে রৈখিক, তুলনামূলক এবং কৌণিক স্কেল, রৈখিক, কর্ণিক ও ভার্নিয়ার। সেটা হচ্ছে নাকি তুলনামূলক, রৈখিক স্কেল, কর্ণিক এবং ভার্নিয়ার স্কেল। অর্থাৎ এই 4টে হচ্ছে সেটা হচ্ছে লৈখিক স্কেলের যে 4টি উপবিভাগ, সেটা হচ্ছে আমাদের তুলনামূলক রৈখিক এবং কর্ণিক এবং হচ্ছে ভার্নিয়ার, কর্ণিক, রৈখিক এবং তুলনামূলক রৈখিক। এই 4টে হচ্ছে লৈখিক স্কেলের বা গ্রাফিক্যাল স্কেলের উপবিভাগ। এখানে ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু এই চিত্রটি বলতে কি বোঝায়? ইকুয়াল, ইকুইভ্যালেন্ট, রিপ্রেজেন্ট নাকি নাথিং? এক্ষেত্রে 24 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা আমরা দেখে নেব। সেক্ষেত্রে হচ্ছে এটাকে বোঝানো হয়ে থাকে রিপ্রেজেন্ট, এবং যদি সমান এটা হয়ে থাকে সেইটা হচ্ছে ইকুয়াল, কিন্তু যেহেতু এইটা রয়েছে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল, অর্থাৎ এটাকে বোঝানো হয় রিপ্রেজেন্ট। তারপরে বলছে যে পরবর্তী যে 25 নম্বর, এই চিহ্নটির দ্বারা কি বোঝানো হয়ে থাকে? ইকুয়াল, ইকুইভ্যালেন্ট, রিপ্রেজেন্ট নাকি বি ও সি উভয়? এক্ষেত্রে হচ্ছে যেটা আমাদেরকে বোঝানো হয় এই চিহ্ন দ্বারা, সেটা হচ্ছে ইকুয়াল, ইকুইভ্যালেন্ট, রিপ্রেজেন্ট নাকি কি বোঝানো হয় থাকে? এটা বোঝানো হয়ে থাকে ইকুইভ্যালেন্ট এবং রিপ্রেজেন্ট দুটোই, কারণ মানে আমাদের সমান চিহ্নটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এটা যখন হচ্ছে তখন রিপ্রেজেন্টেশনকে বোঝানো হচ্ছে, এবং তার উপরে যদি এই ভ্যারিয়াস বা এই যে সিম্বলটা ইউজ করা হয় এইটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ব্যবহার করা হয়, তাই এটার মধ্যে ইকুয়াল এবং রিপ্রেজেন্ট এবং ইকুইভ্যালেন্ট এই বিষয়টি রয়েছে, অর্থাৎ বি এবং সি উভয় ঠিক। নেক্সট হচ্ছে মানচিত্র স্কেলকে যখন কথায় বা ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে কোন স্কেল ব্যবহার করা হয়? যখন সেটা কথায় প্রকাশ করা হয় মানচিত্র স্কেলকে, সেটা রৈখিক স্কেল, লৈখিক স্কেল, বিবৃতিমূলক স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেল। অবশ্যই সেটা বিবৃতিমূলক স্কেলের মধ্যে পড়ে, কথায় প্রকাশ করলে পারে। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে 1 সেমিতে 1 কিলোমিটার, আবার 1 ইঞ্চিতে 1 মাইল এইরূপ প্রকাশিত মানচিত্র স্কেলকে কি বলা হয়? কর্ণিক স্কেল, ভার্নিয়ার স্কেল, সংখ্যাসূচক ভগ্নাংশ স্কেল, মানে লিখিত বিবৃতিমূলক স্কেল। এটাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে যখন 1 সেমিতে 1 কিলোমিটার আবার 1 ইঞ্চিতে 1 মাইলকে রিপ্রেজেন্ট করে, এই রকম ব্যাপার, সেটা হচ্ছে লিখিত বিবৃতিমূলক স্কেল। এটাই হচ্ছে লিখিত বিবৃতিমূলক স্কেল। তারপর একটা দেখুন 28 নম্বর, কোন স্কেলকে ইচ্ছা মতো যে কোনো এককে দৈর্ঘ্য প্রকাশ করা হয়? অর্থাৎ ইচ্ছা মতো দৈর্ঘ্যে আকারে প্রকাশ করা হয়। রৈখিক স্কেল, লৈখিক স্কেল, বিবৃতিমূলক স্কেল নাকি ভগ্নাংশ সূচক স্কেল? এক্ষেত্রে সঠিক উত্তরটি যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যখন তার ইচ্ছা মতো যে কোনো এককে দৈর্ঘ্যের প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভগ্নাংশ সূচক, সেটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন ভ্যালুতে আসে। কোনো মানচিত্রের স্কেল যদি 1:50,000 হয় তবে এটি কোন স্কেল বলে পরিচিত? রৈখিক স্কেল, লিখিত বিবৃতিমূলক স্কেল, কর্ণিক স্কেল না ভগ্নাংশ সূচক স্কেল? এটা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল।
নেক্সট হচ্ছে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় তখন তাকে যে স্কেল বলে সেটাই হচ্ছে সেটা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল। যখন সেটা দূরত্ব মানচিত্রে দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় সেটা ভগ্নাংশ সূচক স্কেলে নামে পরিচিত হবে। তারপর আমরা দেখে নেব যে সূত্রের সাহায্যে যেভাবে আরএফ নির্ণয় করা হয় তা হলো কি। আরএফ যেটা নির্ণয় করা হয় সেটা হচ্ছে অপশন এ তো বলছে আরএফ ইজুকাল টু মানচিত্রের দূরত্ব বাই ভূমির দূরত্ব, আরএফ ইজুকাল টু ভূমির দূরত্ব বাই মানচিত্রের দূরত্ব, নাকি আরএফ ইজুকাল টু সিজিএস পদ্ধতিতে একক বাই এফপিএস পদ্ধতিতে একক, নাকি আরএফ ইজুকাল টু এফপিএস পদ্ধতিতে একক বাই সিজিএস পদ্ধতিতে একক। এক্ষেত্রে সঠিক উত্তর হবে আরএফ মানে হচ্ছে কোনো একটা মানচিত্রের দূরত্ব বাই ভূমির দূরত্ব। প্রথমে থাকে মানচিত্র, যদি 1:50,000 হয়ে থাকে যেমন ভগ্নাংশ সূচক যে স্কেল ব্যবহার করার ক্ষেত্রে সেক্ষেত্রে 1/50,000 এটাকে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ প্রথমে হচ্ছে 1টা হচ্ছে মানচিত্রের দূরত্ব এবং এই 1কেই রিপ্রেজেন্ট করছে ভূমির দূরত্বের ক্ষেত্রে 50,000। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যে আরএফ নির্ণয় করার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথমে হচ্ছে মানচিত্রের দূরত্বকে তারপরেরটাই হচ্ছে বাই ভূমির দূরত্বকে দেখানো হয়ে থাকে। তারপর আমরা দেখে নেব 32 নম্বর কোয়েশ্চেন যেখানে রয়েছে বিবৃতির মাধ্যমে প্রকাশিত স্কেল থেকে আরএফ নির্ণয় করা যায় যেভাবে একভাবে, দুইভাবে, না তিনভাবে, না চারভাবে। বিবৃতির মাধ্যমে যে স্কেল প্রকাশ করা হয়ে থাকে সেটা দেখানো হয়ে থাকে দুইভাবে। এবং এই বিবৃতির মাধ্যমে যে স্কেল থেকে আরএফ নির্ণয় করা হয় দুইভাবে সেগুলি হলো কি কি? ক্ষেত্রফল ও দৈর্ঘ্যপ্রস্থ সংক্রান্ত বিবৃতি থেকে, নাকি যেটা হচ্ছে ক্ষেত্রফল ও দৈর্ঘ্য সংক্রান্ত বিবৃতি থেকে, ক্ষেত্রফল ও প্রস্থ সংক্রান্ত বিবৃতি থেকে, নাকি দৈর্ঘ্য প্রস্থ সংক্রান্ত বিবৃতি থেকে। বিবৃতির মাধ্যমে প্রকাশিত যে স্কেল সেখানে আরএফ নির্ণয় করা হয় দুইভাবে, সেটা হচ্ছে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য সংক্রান্ত, অর্থাৎ ক্ষেত্রফল ও দৈর্ঘ্য সংক্রান্ত বিবৃতি থেকে। এই দুইভাবে কিন্তু এটা প্রকাশ করা হয়ে থাকে। বিবৃতির মাধ্যমে প্রকাশিত স্কেলের যে আরএফ সেটা প্রকাশ করা হয় ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য সংক্রান্ত বিবৃতির সাহায্যে বা এইভাবে। তারপরে আমরা দেখে নেব যেটা 34 নম্বর যেখানে রয়েছে সেটা হচ্ছে কি কোয়েশ্চেন, মানচিত্রের দুটি স্থানের মধ্যে যে দূরত্ব, রাস্তাঘাটের দূরত্ব, নদ নদীর দূরত্ব ইত্যাদি কোন ধরনের স্কেলের মাধ্যমে প্রকাশ করা হয়? ভগ্নাংশ সূচক, বিবৃতিমূলক, লৈখিক, নাকি রৈখিক। মানচিত্র দুটি স্থানের দূরত্ব এবং রাস্তাঘাটে যে দূরত্ব, নদ নদীর দূরত্ব ইত্যাদি প্রকাশ করা হয়, কারণ একটু আগে বললাম যে 1 সেমিতে 1 ইঞ্চি বা যেটা দেখানো হয়ে থাকে 1 সেমিতে 1 কিলোমিটার। এই যে ব্যাপারগুলি এইগুলি সবই হচ্ছে বিবৃতিমূলক, যেটা আমাদের যে স্কেল সেটা ব্যবহার করা হয়ে থাকে বিবৃতিমূলক। তারপর আমরা চলে যাব ভূমিতে 1 মাইল দূরত্ব ম্যাপে 16 ইঞ্চি রিপ্রেজেন্ট করলে, যদি 1 মাইল ইজ ইকুয়াল টু 16 ইঞ্চি বা 16 ইঞ্চি সমান 1 মাইলকে রিপ্রেজেন্ট করলে ম্যাপের ক্ষেত্রে 16 ইঞ্চি বা 1 মাইল দূরত্বকে 16 ইঞ্চি এখানে রিপ্রেজেন্ট করলে আরএফ কত হবে? সেক্ষেত্রে হচ্ছে 1 মাইল সমান আরএফ এটাই জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে 1 মাইল সমান কত? 1 মাইল সমান 16 ইঞ্চি হলে আরএফটা কত? আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ যে ফ্র্যাকশন সেটা কত হবে? 1:2960, 1:3960, 1:4960, নাকি 1:5960? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 3960। তারপর আমরা দেখে নেব পরেরটা, কোনো একটি নদীর প্রকৃত দূরত্ব যদি 45 কিমি, যেটি মানচিত্রে 18.6 সেমি প্রকাশ করা হয়, তার আরএফ কত হবে? কারণ আরএফ বার করার নিয়ম একটু আগেই বললাম যে মানচিত্রের যে দূরত্ব বাই ভূমিভাগের যে দূরত্ব সেটা দিয়েই আরএফ প্রকাশ করা হয়ে থাকে। তাহলে সেই হিসাবে কোনো একটা নদীর প্রকৃত দূরত্ব বলেছে সেটা হচ্ছে 45 কিলোমিটার এবং মানচিত্রে যার 18.6 সেন্টিমিটার, এটা আরএফ ভ্যালু কত হবে? 1:2,41,935, নাকি 2,51,935, নাকি 3,51,935, না 3,61,935। এক্ষেত্রে সঠিক যেটা হয়ে যাবে মানে মোট মানচিত্রের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব বা যেটা এখানে নদীর প্রকৃত দূরত্ব হবে সেটা করলে যেটা আসবে সেটা হচ্ছে
আমাদের 1:2,41,935। নেক্সট হচ্ছে কোনো একটি এলাকা ভূমিতে 625 বর্গ কিমি এবং সেটি মানচিত্রে 25 বর্গ সেমি প্রকাশ করলে RF কত হয়ে যাবে? এটা RF হয়ে যাবে, যেটা ক্যালকুলেশন করলে সেটা হচ্ছে 1:5 লাখস হয়ে যাবে। আচ্ছা 50 লাখ, সরি, এটা 5 লাখ না, 1:50 লাখস হয়ে যাবে। তারপরে হচ্ছে পাই বা এখানে ফাই এর মান কত? 3.333। আচ্ছা 22/7 যেটা, সেটার মান জানতে চেয়েছে। পাই মানে আমরা জানি যেটা 22/7, সেটার মান যেটা করলে যেটা বেরোবে ক্যালকুলেশন করলে সেটা হচ্ছে 3 যেটা পায়ের মান সেটা হচ্ছে কত আসবে না, ক্যালকুলেশন করলে আসবে 3.14। তারপর আমরা দেখে নেব যে স্কেলের যে সুবিধাগুলি। স্কেলের সুবিধা কি? দৈর্ঘ্য পরিমাপ করতে সাহায্য করে। একদম সত্য কথা, দৈর্ঘ্য পরিমাপ করতে স্কেলের ক্ষেত্রে কি করে? দৈর্ঘ্য পরিমাপ করতে সাহায্য করে স্কেল। তারপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে তারপরে কি রয়েছে? কোনো নির্দিষ্ট স্থান সম্পর্কে অভিক্ষেপ বা প্রজেকশন তৈরি করতে সাহায্য করে এবং কোনো স্থানের আয়তন নির্ণয় করতেও সাহায্য করে। কিন্তু পরিসংখ্যান বিদ্যার স্কেলের ব্যবহার করা হয় না। পরিসংখ্যান বিদ্যার সাথে স্কেল ব্যবহার করা হয় না, কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করতে স্কেল সাহায্য করে। কোনো প্রজেকশন বা অভিক্ষেপ তৈরি করতে স্কেল ব্যবহার করা হয় এবং কোনো স্থানের আয়তন নির্ণয় করতে স্কেল ব্যবহার করা হয়। অর্থাৎ 1, 2, 3 সঠিক, কিন্তু 4 নম্বরটি ভুল। তারপরেরটা যেটা রয়েছে বিবৃতি স্কেলের সুবিধা। বিবৃতি স্কেলের সুবিধাগুলি কি কি? বিবৃতি স্কেলের সুবিধা 1 নম্বর বলছে বিবৃতিমূলক স্কেল যেটা, সেটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল যেটা, সেটা স্কেল কথায় লেখা হয় বলে আকার জটিলতা নেই, এটা সঠিক। তারপরে বলছে যেটা, সেটা হচ্ছে কি বলছে যে মানচিত্র পাঠে অনভিজ্ঞ ব্যক্তির পক্ষে কোনো অসুবিধা হয় না, কারণ এটা কথায় লেখা থাকে। তাই যেটা হচ্ছে নন এক্সপেরিয়েন্সড পারসন বা যারা অভিজ্ঞ নয় বিষয়ে, তাদের ক্ষেত্রে এটা বুঝতে বা তাদের এটা জ্ঞাত হতে অসুবিধা হয় না। তারপর হচ্ছে বিভিন্ন ভাষা জানার দক্ষতার প্রয়োজন নেই। আচ্ছা, তারপর একটা 4 নম্বরটা বলছে অঙ্কের দ্বারা কোনো হিসাব করতে হয় না। আচ্ছা, অঙ্কের দ্বারা কোনো হিসাব করতে হয় না, এটা ঠিক রয়েছে। অঙ্কের দ্বারা কোনো হিসাব করতে হবে না, কারণ বিবৃতিমূলক স্কেলে সেখানে ভাষায় লেখা থাকবে এবং অঙ্কের জটিলতা নেই, তাই অঙ্কর দ্বারা হিসাব করতে হয় না। কিন্তু বিভিন্ন ভাষার দক্ষতার প্রয়োজন নেই, এটা বলা যাবে না, কারণ এই ম্যাপটি তো বিভিন্ন ভাষা হতেই পারে, তাই বিভিন্ন ভাষা জানার দক্ষতার প্রয়োজন রয়েছে। তাই 1, 2 এবং 4 নম্বর ঠিক এবং 3 নম্বরটি ভুল। পরবর্তী আমরা দেখে নেব যেটা পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে, বিবৃতিমূলক স্কেলের অসুবিধাগুলি কি কি? বিবৃতিমূলক স্কেলের অসুবিধা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভাষা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আচ্ছা, তারপরে কি রয়েছে, মানচিত্রের বড় বা ছোট করলে স্কেলের পরিমাপ ধরা পড়ে না। তারপর হচ্ছে মানচিত্রের স্কেলের এককের পরিবর্তন করতে হলে জটিল হিসাবের প্রয়োজন, কিন্তু অঙ্কের সাধারণ জ্ঞান থাকার প্রয়োজন নেই। এটা হচ্ছে অসুবিধার মধ্যে পড়ে না। তাহলে পরে সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে 1, 3 এবং 4 ঠিক, কিন্তু 2 হচ্ছে এক্ষেত্রে ভুল। এর পরবর্তী আমরা দেখে নেব ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধাগুলি কি কি? ভগ্নাংশ সূচক স্কেল যেটা, সেটার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, 1 নম্বর বলছে সার্বজনীন ব্যবহার হয়ে থাকে, 1 নম্বর ঠিক আছে। তারপর হচ্ছে ব্যবহারিক গুরুত্ব বেশি, এটাও ঠিক রয়েছে। তারপরে কি রয়েছে, ভূমির নিখুঁত দূরত্বকে প্রকাশ করতে ফ্র্যাকশনে বা ভগ্নাংশে অঙ্কনের ত্রুটি কম, এটাও ঠিক রয়েছে। এবং মানচিত্রে বড় কিংবা ছোট করা হলে স্কেলের পরিমাপ ঠিক থাকে না, এটা কারণ ফ্র্যাকশন ইউজ করা হচ্ছে, তাই স্কেলের মান অবশ্যই ঠিক থাকবে। তাই এক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে 1, 2, 3 ঠিক, কিন্তু 4 নম্বরটি ভুল। পরবর্তী আমরা দেখে নেব যে ভগ্নাংশ সূচক স্কেলের অসুবিধাগুলি কি কি রয়েছে। 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি রয়েছে, যে
অনভিজ্ঞ ব্যক্তি দ্বারা স্কেল পরিমাপ করা অসুবিধাজনক। হ্যাঁ, যেহেতু এটা ফ্র্যাকশনের ব্যাপার থাকে তাই এটা ঠিক কথা। 2 নম্বর হচ্ছে মানচিত্র ছোট বা বড় করা হলে পুনরায় পরিমাপের হিসাব করতে হয়। এটাও ঠিক, কারণ নতুন মাপ আসলে বা নতুন স্কেল ব্যবহার করলে সেক্ষেত্রে আবার নতুন করে বা বড় ছোট করলে পুনরায় পরিমাপের হিসাব করতে হবে। পৃথিবীতে স্কেলের ব্যবহার সর্বাধিক, এটা না যেটা। তারপর হচ্ছে অঙ্কন দক্ষতার কোনো প্রয়োজন নেই, এটাও ভুল। অর্থাৎ 1 আর 2 ঠিক, কিন্তু 3 আর 4 ভুল রয়েছে। পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 44 নাম্বার, যে নির্দিষ্ট হিসাব অনুসারে একটি সরলরেখাকে সুবিধামতো কতগুলি মুখ্য ও গৌণ ভাগে বিভক্ত করে, যার দ্বারা মানচিত্রের দূরত্ব ভূমিভাগের দূরত্বের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষভাবে অতি সহজেই পরিমাপ করা যায়, সেই সরলরেখাকে কি বলা হয়? বলছে নির্দিষ্ট হিসেব অনুসারে একটি সরলরেখাকে সুবিধামতো কতগুলি মুখ্য গৌণ ভাগে বিভক্ত করে, যার দ্বারা মানচিত্রের দূরত্ব ভূমিভাগের দূরত্বের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষভাবে অতি সহজেই পরিমাপ করা যায়, সেই সরলরেখাকে কি বলে? অপশনেতে বলছে লিনিয়ার স্কেল, প্লেইন স্কেল নাকি স্টেটমেন্ট স্কেল। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে, যখন নির্দিষ্ট হিসাব অনুসারে একটা সরলরেখাকে সুবিধামতো কোনো মুখ্য গৌণ ভাগে বিভক্ত করা হয় এবং যার দ্বারা মানচিত্রের দূরত্ব ভূমিভাগের দূরত্বের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষভাবে অতি সহজেই পরিমাপ করা হয়, সেই সরলরেখাকে বলা হয়ে থাকে লিনিয়ার স্কেল এবং প্লেন স্কেল। অর্থাৎ এ এবং বি উভয়ই সঠিক। পরবর্তী দেখে নেব আমরা, যে অঙ্কনের মাধ্যমে স্কেল প্রকাশ করার সবচেয়ে সহজ পদ্ধতিকে বলা হয় লিনিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল নাকি কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে, যখন অঙ্কনের সাহায্যে কোনো স্কেলকে প্রকাশ করা হয় সেটা সহজ পদ্ধতি লিনিয়ার স্কেল। রৈখিক স্কেলে বা কর্ণিক স্কেলে একটা নির্দিষ্ট মাপের সরলরেখাকে সুবিধামতো কতগুলি সমদৈর্ঘ্যের অপেক্ষাকৃত বড় মাপের ভাগগুলিকে বলা হয়ে থাকে গৌণ, প্রগৌণ না মুখ্য নাকি এ বি উভয়ই। এক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, যখন রৈখিক স্কেল বা কর্ণিক স্কেলের ক্ষেত্রে নির্দিষ্ট মাপের সরলরেখার সুবিধামতো কতগুলি সমদৈর্ঘ্যের অর্থাৎ একই দৈর্ঘ্যের অপেক্ষাকৃত বড় মাপের ভাগগুলিকে বলা হয়ে থাকে মুখ্য ভাগ। তারপরে হচ্ছে রৈখিক স্কেলের বা কর্ণিক স্কেলের সবচেয়ে বাম দিকের বা ডান দিকের প্রথম মুখ্য ভাগকে প্রয়োজন মতো কয়েকটি সমদৈর্ঘ্য অপেক্ষাকৃত ক্ষুদ্র ভাগে বিভক্ত করা হয়। এই প্রত্যেকটি ভাগকে বলে মুখ্য ভাগ, গৌণ ভাগ, প্রগৌণ ভাগ নাকি ক্ষুদ্র ভাগ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে, যখন রৈখিক স্কেল বা কর্ণিক স্কেলের সবচেয়ে বাম দিকের বা ডান দিকের মুখ্য ভাগকে প্রয়োজন মতো কয়েকটি সমদৈর্ঘ্যে, অর্থাৎ মুখ্য ভাগকে আবার যখন কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে সমদৈর্ঘ্যের, অপেক্ষাকৃত ক্ষুদ্র ভাগে বিভক্ত করা হয়, মুখ্য ভাগের পরেই আসে গৌণ ভাগ, এবং এই গৌণ ভাগকে যখন ভাগ করা হয় তখন তাকে প্রগৌণ ভাগ বলে। রৈখিক স্কেলের বৈশিষ্ট্যগুলিকে হলো, 1 নম্বরে কি বলছে রৈখিক স্কেলের যে বৈশিষ্ট্য, সেক্ষেত্রে কি রয়েছে? 1 নম্বর হচ্ছে মুখ্য ভাগ ও গৌণ ভাগ থাকে। 48 নম্বরের কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। 1 নম্বর স্টেটমেন্টে কি বলছে, যে যেটা থাকে কি, যে মুখ্য ভাগ এবং গৌণ ভাগ রৈখিক স্কেলে থাকে। মুখ্য ভাগের মানচিত্রে প্রকৃত দূরত্ব লেখা থাকে না, গৌণ ভাগের মানচিত্রে প্রকৃত দূরত্ব লেখা থাকে না। সাধারণত স্কেলের বাম দিকে গৌণ ভাগ এবং ডান দিকে মুখ্য ভাগ থাকে, এটা ঠিক কথা। অর্থাৎ যেটা হয়ে যাবে আমাদের 1 এবং 4 নম্বর ঠিক এবং 2, 3 হচ্ছে সেক্ষেত্রে ভুল। তাও বলছে মুখ্য ভাগের বৈশিষ্ট্যগুলি কি কি? 1 নম্বর হচ্ছে গৌণ ও প্রগৌণ ভাগে মুখ্য ভাগকে অবস্থান করে, এটা ঠিক রয়েছে। মুখ্য ভাগ সর্বদা পূর্ণমানে রাখার চেষ্টা করা হয়, কারণ মুখ্য ভাগ হচ্ছে প্রধান, তাকে তো পূর্ণমানে রাখার চেষ্টা করা হয়। অর্থাৎ এবং তারপরে হচ্ছে 3 নম্বরে বলছে স্কেলে মুখ্য ভাগ থাকতে পারে আবার নাও থাকতে পারে, কারণ মুখ্য ভাগ না ছাড়া বাকিগুলি কী করে আসবে? মুখ্য ভাগ গৌণ ভাগের মধ্যে অবস্থান করে, মুখ্য ভাগ গৌণ ভাগের মধ্যে অবস্থান করে না, মুখ্য ভাগের মধ্যেই গৌণ ভাগ অবস্থান করে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে যে 1 আর 2 ঠিক ও 3 ও 4 ভুল, অর্থাৎ অপশন সি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব পরেরটা, 49 নম্বর। গৌণ ভাগের বৈশিষ্ট্যগুলি কী কী? গৌণ ভাগের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে সর্বদা পূর্ণ মানে হয়, 2 নম্বর হচ্ছে মুখ্য ভাগের সঙ্গে অনুপাতের সম্পর্ক থাকে না, মুখ্য ভাগের মধ্যে অবস্থান করে, গৌণ ভাগের মোট মান একটি মুখ্য ভাগের মানের সমান হয়। এক্ষেত্রে কি কি রয়েছে? গৌণ ভাগের কথা বলা হচ্ছে, তাহলে গৌণ ভাগের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে, 4টি স্টেটমেন্টের মধ্যে কোনগুলি ঠিক রয়েছে। সর্বদা পূর্ণমানের হয় না, কারণ
মুখ্য ভাগ গৌণ ভাগ থেকে আসতে ফ্র্যাকশন বা ভগ্নাংশ সূচক ব্যবহার করা হয়ে থাকে, তাই পূর্ণ মানের হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মুখ্য ভাগের সঙ্গে অনুপাতের সম্পর্ক থাকে না, অবশ্যই থাকে, কারণ তার একটা সমমান মুখ্য ভাগের একটা অংশ সেটাই আরেকটা হচ্ছে সম দৈর্ঘ্যের আরেকটি অংশ বিভক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে মুখ্য ভাগের সাথে অনুপাতে সম্পর্ক থাকে। মুখ্য ভাগের মধ্যে অবস্থান করে, একদম ঠিক, মুখ্য ভাগের মধ্যে গৌণ এবং প্রগৌণ ভাগ অবস্থান করে এবং গৌণ ভাগের মোট মান একটি মুখ্য ভাগের মানের সমান হয়, অর্থাৎ তার সমমানিতটা হতে হয়। তাহলে এই ক্ষেত্রে 3 এবং 4 নম্বরটি ঠিক এবং 1 ও 2 ভুল, অপশন ডি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। তার পরবর্তী আমরা দেখে নেব রৈখিক স্কেলের সুবিধাগুলি কী কী। রৈখিক স্কেলের সুবিধা যেটা রয়েছে সেক্ষেত্রে 1 নম্বরে হচ্ছে সেটা মানে 1 নম্বর স্টেটমেন্টে মানচিত্রে ছোটো বা বড় হলে সেই অনুপাতে স্কেলও পরিবর্তিত হয়, এটা ঠিক কথা। তারপর হচ্ছে এর সাহায্যে মানচিত্র অতি ক্ষুদ্র ব্যবধান সঠিকভাবে মাপা হয় এবং এটি স্কেলের মধ্যে সবচেয়ে সহজতম রূপ, একদম ঠিক, অর্থাৎ লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল হচ্ছে স্কেলের মধ্যে সবচেয়ে সহজ রূপ, অর্থাৎ সকল দেশে ব্যবহার করে এই ব্যাপারটা ঠিক নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা 1, 2, 3 ঠিক, কিন্তু 4 নম্বর ভুল। রৈখিক স্কেলের আবার অসুবিধাগুলো দেখে নেব। বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়ে থাকে, সেক্ষেত্রে একদম অবশ্যই সেটাই একটা অসুবিধা। তারপরে হচ্ছে গৌণ ভাগের মোট দৈর্ঘ্য একটি মুখ্য ভাগের দৈর্ঘ্যের সমান হয়, গৌণ ভাগের মোট দৈর্ঘ্য একটি মুখ্য ভাগের দৈর্ঘ্যের সমান হয়, একদম এটাও একটা অসুবিধা। তারপরে হচ্ছে সেটা হচ্ছে যে সকল দেশে এর ব্যবহার লক্ষ্য করা যায় না, সকল দেশে এর ব্যবহার লক্ষ্য করা যায় না, তো স্কেলের মধ্যে এর অঙ্কন খুব কঠিন ও জটিল। না, রৈখিক স্কেলের কঠিন বা জটিল হয় না, তাহলে এটাই ভুল হয়ে যাবে। এটা হচ্ছে যেটা রয়েছে, বাকিগুলি অসুবিধা কিন্তু এটা নয় অসুবিধা। তারপরে কি রয়েছে, যখন পাশাপাশি দুটি লিনিয়ার স্কেল, আচ্ছা আগের উত্তরটা কি ভুল করলাম, দেখি রৈখিক স্কেলের অসুবিধাগুলির কথা জানতে চাইছে 52, সেক্ষেত্রে হ্যাঁ আমি একটু ভুল উত্তর করছি, বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়, এটা একটা অসুবিধা। গৌণ ভাগের মোট দৈর্ঘ্য এবং একটি মুক্ত ভাগের দৈর্ঘ্যের সমান, এটাও একটা অসুবিধা। স্কেলের মধ্যে এর অঙ্কন খুব কঠিন এবং জটিল, এটাও একটা অসুবিধা। এটাও একটি অসুবিধা নয়, কারণ এটা তো প্রথমেই বলছে এটা একটু আগে বললাম যে এটা হচ্ছে সহজ সরল একটি পদ্ধতি, তাহলে এটা কোনো অসুবিধার মধ্যে পড়ছে না। এবার 4 নম্বরটা হচ্ছে সকল দেশের ব্যবহার লক্ষ্য করা যায় না, এটা একটা অসুবিধা, কারণ সব দেশে এর ব্যবহার লক্ষ্য করা যায় না, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা 1, 2 এবং 4 ঠিক হলেও এগুলো একটা অসুবিধা হলেও 3 নম্বরটা হচ্ছে এর কোনো অসুবিধা হিসেবে পরিগণিত হয় না। যখন পাশাপাশি দুটি লিনিয়ার স্কেল পৃথক একক বা ইউনিটের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাদের মধ্যে তুলনামূলক দূরত্ব দেখানো হয়, তখন তাকে কি বলে, ভার্নিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল, লিনিয়ার স্কেল নাকি কম্পারেটিভ লিনিয়ার স্কেল। অবভিয়াসলি সঠিক উত্তর হয়ে যাবে 53D, অর্থাৎ কম্পারেটিভ লিনিয়ার স্কেল হয়ে যাবে, কারণ তুলনা বোঝাচ্ছে দুটি লিনিয়ার স্কেলের পৃথক একক যেখানে সাহায্যে এবং তাদের মধ্যে একটা কম্প্যারিজন দেখানো হয় দূরত্বের, সেটাই হচ্ছে কম্পারেটিভ লিনিয়ার স্কেল। সিজিএস এবং এপিএস পদ্ধতিতে দুটি এককের মধ্যে তুলনা করতে সাধারণত সরলরেখার উভয় দিকে যে রৈখিক স্কেল অঙ্কন করা যায় তাকে কী বলে, রৈখিক স্কেল, কর্ণিক স্কেল, তুলনামূলক রৈখিক স্কেল নাকি ভার্নিয়ার স্কেল। সিজিএস এবং এপিএস পদ্ধতিতে যেটা দুটি একক তুলনা, সেই তুলনার কথা বলছে এবং সাধারণ সরলরেখা উভয় দিকে রৈখিক স্কেলের অঙ্কন করা হয়, এই বিষয়টি হচ্ছে তুলনামূলক রৈখিক স্কেল। তারপর আমরা দেখে নেব 55 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটি কী রয়েছে। সঠিক প্রশ্নের উত্তর কী হয়ে যাবে, কোন যুদ্ধের সময়, আচ্ছা কোন যুদ্ধের সময় কম্পারেটিভ লিনিয়ার স্কেল প্রচলিত হয়েছিল, প্রথম যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কার্গিল যুদ্ধ নাকি আমেরিকার গৃহযুদ্ধ। সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে এই কম্পারেটিভ লিনিয়ার স্কেলের ধারণা বা প্রচলন ঘটেছিল। যে স্কেলের দুটি রৈখিক স্কেলের মান শূন্য, যে স্কেলে দুটি রৈখিক স্কেল শূন্য মানে মিলিত হয় তাকে কি বলে, ভার্নিয়াল, ডায়াগোনাল, কম্পারেটিভ লিনিয়ার নাকি লিনিয়ার। দুটো রৈখিক স্কেল অর্থাৎ দুটো রৈখিক স্কেলের শূন্য মানে মিলিত হয়, অর্থাৎ যেখানে মিলিত হয় তাদের মান শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে তাদেরকে সেই স্কেলটা কী তাকে বলা হয়ে থাকে কি স্কেল, সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, অর্থাৎ যে স্কেলে দুটি রৈখিক স্কেল শূন্য মানে মিলিত হয়। তারপর হচ্ছে তুলনামূলক স্কেলের ভাগগুলিকে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে,
4 ভাগে, 5 ভাগে নাকি 6 ভাগে। এক্ষেত্রে তুলনামূলক যে স্কেল বা আমাদের কম্পারেটিভ লিনিয়ার স্কেলের যে ব্যাপারটা সেটাকে 4 ভাগে ভাগ করা যায়। এই লিনিয়ার স্কেল যে ব্যাপারটা রয়েছে তুলনামূলক স্কেলের কয়টি ভাগে ভাগ করা যায়? আচ্ছা, আমাদের 50 যেটা হচ্ছে 4 ভাগে ভাগ করা যায় এবং তুলনামূলক স্কেলকে কয় ভাগে ভাগ করা যায়? অপশন হতে হচ্ছে ইউনিট স্কেল এবং স্প্রেন স্কেল, ইউনিট স্কেল এবং টাইম স্কেল নাকি প্লেস স্কেল ও রিভলিউশন স্কেল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আমাদের যেটা বি এবং সি, অর্থাৎ ইউনিট 4টে ভাগে ভাগ করা যায় তুলনামূলক স্কেলকে। তার মধ্যে রয়েছে ইউনিট স্কেল, টাইম স্কেল, তারপর হচ্ছে পেস স্কেল এবং রিভলিউশন স্কেল, অর্থাৎ বি এবং সি উভয়ই সঠিক উত্তর। ইউনিট স্কেল, টাইম স্কেল, পেস স্কেল এবং রিভলিউশন স্কেল হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে 59 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে বলেছে যে টাইম স্কেল বা সময় স্কেলের কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়? সময় এবং দূরত্বের মধ্যে অবশ্যই হয়ে যাবে সঠিক উত্তর। সময় এবং দূরত্বের মধ্যে যে সম্পর্ক সেই বিষয়টি টাইম স্কেল বা সময় সূচক স্কেলের ক্ষেত্রে এর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তারপর আমরা দেখে নেব 60 নম্বর, পেস স্কেল মূলত কোন ধরনের কাজে ব্যবহৃত হয়ে থাকে? পেস স্কেলটা ব্যবহার করা হয় সাধারণত অপশন হতে পারে মৌজা মানচিত্র, সেনাবাহিনীর পরিদর্শনের কাজে নাকি দেশের মানচিত্র অঙ্কনের কাজে, রাজ্যের মানচিত্র অঙ্কনের কাজে। এই পেস স্কেল ব্যবহার করা হয়ে থাকে সাধারণত সেনাবাহিনীর পরিদর্শনের কাজে। এইখানে স্পেস স্কেল এবং রিভলিউশন স্কেলের ব্যবহার কী ধরনের? ফিতের সাহায্যে পরিমাপ করতে নাকি কোনো মানচিত্রে রাস্তার দৈর্ঘ্য নির্ণয় করতে, ভূপৃষ্ঠের কোনো স্থানের দৈর্ঘ্য এবং চাকার পরিধি নেওয়ার জন্য, নাকি এ এবং বি উভয়ই। এক্ষেত্রে যেটা সঠিক হয়ে যাবে সেটা হচ্ছে ভূপৃষ্ঠের কোনো স্থানের দৈর্ঘ্য এবং চাকার পরিধির পরিমাপ করতে রিভলিউশন স্কেলটি ব্যবহার করা হয়ে থাকে। ভূপৃষ্ঠের কোনো স্থানের দৈর্ঘ্য ও চাকার যে পরিধি দ্বারা নেওয়া হয় সেটাই হচ্ছে রিভলিউশন স্কেল ক্ষেত্রে। তারপরে আমরা দেখে নেব যেটা 62 নাম্বার, যে স্কেলে গৌণ ভাগের সঙ্গে প্রগৌণ ভাগকে কোনাকুনি যুক্ত করা হয় তাকে কি বলা হয়? অপশন হচ্ছে ভার্নিয়ার স্কেল, তারপরে হচ্ছে যেটা লিনিয়ার স্কেল নাকি ডায়াগোনাল স্কেল নাকি স্টেটমেন্ট স্কেল। এটা হচ্ছে যখন কোনাকুনি যুক্ত করা হয় সেটা হচ্ছে ডায়াগোনাল স্কেল। এটার ক্ষেত্রে আমাদের গৌণ এবং প্রগৌণ যে ভাগ স্কেলের সেগুলিকে কোনাকুনি যুক্ত করা হয় ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে। এরপর আমরা দেখে নেব 63 নম্বর প্রশ্ন কি রয়েছে, সদৃশ্য ত্রিভুজের নীতি বা ধর্ম অনুযায়ী আয়তক্ষেত্রিক ছকে দুটি কর্ণকে সংযুক্ত করে রৈখিক স্কেলের গৌণ ভাগের মানকে ভগ্নাংশের মানে পরিণত করা, অর্থাৎ আরও সূক্ষ্ম মান পাঠ করার জন্য যে বিশেষ ধরনের স্কেল গঠন করা হয় তখন তাকে বলা হয় কর্নিক স্কেল, রৈখিক স্কেল, ভার্নিয়ার স্কেল নাকি ডায়াগোনাল স্কেল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা সেটা আমাদের বলছে সদৃশ্য ত্রিভুজের নীতি বা ধর্ম অনুযায়ী। সদৃশ্য ত্রিভুজের নীতি বা ধর্ম অনুযায়ী বলতে চাইছে এখানে, তাহলে সেক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রিক ছকে দুটি কর্ণকে সংযুক্ত করে যে রৈখিক স্কেল গৌণ ভাগের মানকে ভগ্নাংশে পরিণত করতে অর্থাৎ আরও সূক্ষ্ম করতে যে পার্ট প্রয়োজন হয় সেটা হচ্ছে কর্নিক স্কেল বা আমাদের যেটা রয়েছে কর্নিক স্কেল হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। পরেরটা হচ্ছে আমরা দেখে নেব কোনো স্কেলের মুখ্য, গৌণ এবং প্রগৌণ তিনটে ভাগই দেখা যায়। সেই তিনটে ভাগই দেখা যায় যে স্কেলের ক্ষেত্রে সেটা হচ্ছে ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে দেখা যায়। যেখানে মুখ্য ভাগ, গৌণ ভাগ এবং প্রগৌণ এই তিনটে ভাগই সুস্পষ্ট থাকে সেটা হচ্ছে ডায়াগোনাল স্কেল। এই ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে কিন্তু মুখ্য, গৌণ এবং প্রগৌণ তিনটে ভাগই লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে ডায়াগোনাল স্কেলের ব্যবহার যেটা রয়েছে 1 নম্বরে কি বলছে যে দৈর্ঘ্য পরিমাপ করতে এবং কোনো স্ট্রেট লাইনের সমান কতগুলি ভাগে ভাগ করতে এটা লাগে। তারপরে বলছে কোনো পরিমাপ করতে তো মৌজা ম্যাপ ও ওয়ার্ল্ড ম্যাপ ইত্যাদি ক্ষেত্রে ডায়াগোনাল স্কেল লাগে। জরিপকারীদের, ভৌগোলিকদের, তারপর পরিকল্পনাকারীদের বিভিন্ন কাজে এই সবগুলির ক্ষেত্রে লাগে, তাই সবকটাই ঠিক হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে ব্রিটিশ পদ্ধতিতে ব্যবহৃত এককগুলি হলো কি? ফুট, গ্রাম, সেকেন্ড, পাউন্ড, মিটার, সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড, মিটার, গ্রাম, সেকেন্ড। এক্ষেত্রে সঠিক যেটা উত্তর হয়ে যাবে ব্রিটিশ যে পদ্ধতি সেই স্কেল ব্যবহার করার ক্ষেত্রে যে মেজারমেন্টের ইউনিটগুলি ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে ফুট, পাউন্ড এবং সেকেন্ড। ফুট, পাউন্ড এবং সেকেন্ড ব্যবহার করা হয়ে থাকে। মেট্রিক পদ্ধতিতে ব্যবহার করা হয় যে ইউনিটগুলি সেগুলি হচ্ছে মেট্রিক পদ্ধতিতে ব্যবহার করা হয় সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড।
তাহলে আমাদের যেটা ব্রিটিশ পদ্ধতিতে ব্যবহার করা হয় ফুট, পাউন্ড এবং সেকেন্ড, এবং মেট্রিক পদ্ধতিতে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড, যেটা গ্রাম এবং সেকেন্ড, অর্থাৎ এক্ষেত্রে সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে কমন রয়েছে। ব্রিটিশ পদ্ধতিতে ব্যবহৃত এককগুলির মধ্যেও সেকেন্ড রয়েছে, এবং মেট্রিক পদ্ধতি ব্যবহৃত এককগুলির মধ্যেও সেকেন্ড এই ইউনিটটা ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে কমন রয়েছে। এর সাথে এক্ষেত্রে ব্রিটিশ পদ্ধতিতে ফুট এবং পাউন্ড আলাদা, এবং সেন্টিমিটার ও গ্রাম হচ্ছে মেট্রিক পদ্ধতিতে ব্যবহার করা হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবহৃত মেট্রিক পদ্ধতির এককগুলি কী কী? তাহলে সেই একইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে মেট্রিক পদ্ধতিতে ব্যবহৃত এককগুলি হচ্ছে সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে মেট্রিক পদ্ধতির এককগুলি হচ্ছে সেটা হচ্ছে মিটার, মিটার এবং কিলোগ্রাম ও সেকেন্ড এটা ব্যবহার করা হয়ে থাকে, কারণ পাউন্ড ব্যবহার করা হয়ে থাকে ব্রিটিশ পদ্ধতিতে। তারপর আমরা দেখে নেব 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান হচ্ছে সেন্টিমিটারে যদি যাওয়া যায়, আর সেক্ষেত্রে কত হবে, 2.54, 5.40, 2.80 নাকি 1.54। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার যদি বলা হয়ে থাকে, সেক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে 2.54, এত সেমি হয়ে যাবে 1 ইঞ্চি সমান। তারপরেরটা হচ্ছে 70 নাম্বার যেটা রয়েছে, 2.54 সেমি সমান কত মিলিমিটার, সেটা হয়ে যাবে, এটাকে যদি আরও ভাগ করা হয়, আরও ছোট করা হয়, তাহলে সেটা সেন্টিমিটার থেকে মিলিমিটারে চলে যাবে, অর্থাৎ 70 নম্বরের যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে এটা 2.54 থেকে 2.10 দিয়ে ভাগ করলে ওটা হয়ে যাবে 10 দিয়ে ভাগ না, এটাকে আরও যেটা করতে হবে সেটা হচ্ছে ওটাকে সেন্টিমিটার থেকে মিলিমিটার নিয়ে যেতে পারতো, বড় করতে পারতো, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 25.4 হয়ে যাবে, বা 40 হয়ে যাবে মিলিমিটার। 1 ইঞ্চি সমান কত মিলিমিটার? 1 ইঞ্চি সমান হচ্ছে সেটা হচ্ছে 1 ইঞ্চি সমান অপশান দিতে পারছে 2.0454 নাকি 225.40 নাকি 254.0 নাকি 2.0054। 1 ইঞ্চি সমান কত মিলিমিটার হয়ে যাবে? সেক্ষেত্রে হচ্ছে 1 ইঞ্চি সমান আমাদের যেটা 25.40 মিলিমিটার, কারণ হচ্ছে 2.54 সেন্টিমিটার সমানই তো সেটা হচ্ছে 1 ইঞ্চি, এবং 1 ইঞ্চি সমান মানেই সেটা যে 2.54 সেমি যদি 25.40 মিলিমিটার হয়, তাহলে পরে 1 ইঞ্চি মানেও 25.4 মিলিমিটার, বা যেটা হচ্ছে 2.54 সেন্টিমিটার। 1 ফুট সমান কত হতে হবে? 1 ফুট সমান হচ্ছে সেটা হচ্ছে 12 ইঞ্চি, অর্থাৎ এটা হয়ে যাবে 12 দিয়ে গুণ করলে যেটা 25.4, এটাকে 12 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে 2.54কে 12 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 30.48। পরবর্তীতে আমরা দেখে নেব 1 ফুট সমান যেটা হয়ে যাবে 1 ফুট সমান 73 নম্বর, 30.48, 30.482 নাকি 304.8 নাকি 3.048। এক্ষেত্রে সঠিক উত্তর হবে, এবার 12 দিয়ে গুণ করলে এটাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে হবে 304.8। এরপরে দেখে নেব 30.48 সেমি সমান কত মিলিমিটার। সে একই ব্যাপার, ঘুরিয়ে এটা 74-এর ক্ষেত্রে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 304.8। 1 গজ সমান কত সেমি? 1 গজ সমান হচ্ছে আমাদের যেটা হয়ে থাকে 1 গজ সমান কত সেন্টিমিটার। কারণ হচ্ছে 1 গজ মানে হচ্ছে 3 ফুট বা 36 ইঞ্চি। এক্ষেত্রে সেটা আবার সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, তাহলে 1 গজ সমান যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 75 নম্বরের কোয়েশ্চেনের উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে 91.44। এগুলো সবই মেজারমেন্ট। 1 মাইল সমান কত? 1 মাইল মানে তো আমরা জানি যে 1600 মিটার, তাহলে এখানে অ্যাকুরেট যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 1 মাইল সমান হচ্ছে সেটা হয়ে যাবে যে 1609.3 মিটার, সেটাই হচ্ছে কিন্তু
1609.3 মিটার, এটা কিন্তু হচ্ছে 1 মাইল। তারপর হচ্ছে 1 মাইল সমান কত কিলোমিটার, সেটা হয়ে যাবে একই 1600 এটাকে হচ্ছে কিমিতে বলছে, তাই কিমি হলে পরে 1.6093 কিমি হয়ে যাবে, অর্থাৎ 77 অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে 1 মাইল সমান কত সেমি, বাবা আরও অনেক বড় হয়ে যাবে যেটা ইউনিটটা, সেক্ষেত্রে যেটা হয়ে যাবে যে 1 মাইল সমান কত সেন্টিমিটার। 1 মাইল সমান অপশানে তো বলছে 1609, তো হবে না। তারপর হচ্ছে 1,60,934 নাকি 160.9344 নাকি 1,60,934.4, অর্থাৎ বি এবং ডি অপশনে তো একই রয়েছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 78-এর 1 মাইল ইজ ইকুয়াল টু যত সেন্টিমিটার হয়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু 1,60,934.4 সেন্টিমিটার। 1 মাইল সমান কত গজ যদি বলা হয়, সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু আমাদের 1760 যেটা 60 কিন্তু গজ সমান 1 মাইল। 1760 হচ্ছে এক মাইল সমান 1760 গজ, এবং 1760 গজ মানেই সেই ঘুরিয়ে এসছে, অর্থাৎ যেটা হচ্ছে 1 মাইল। 1 মাইল মানেই 1760 গজ। পরেরটা হচ্ছে 7040 গজ মানে কত মাইল হয়ে যাবে, তাহলে সেটা দিয়ে ভাগ করতে হবে, যেটা কত দিয়ে, যে 1 মাইল মানেই হচ্ছে 1760, তাহলে 1760 দিয়ে যদি আমরা 7040কে ভাগ করি, তাহলে সেটা আসবে সেটা হচ্ছে 4, অর্থাৎ 81 নম্বরের উত্তর হয়ে যাবে, যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পরেরটা আমরা দেখে নেব 1 মাইল সমান কত ফুট। আচ্ছা, 1 মাইলকে ফুটে নিয়ে যেতে হবে, তাহলে বলছে 5040 ফুট হয়ে যাবে ক্ষেত্রে, যেটা সেটি হচ্ছে যেটা হচ্ছে 5040, 5260, 5280 নাকি 5270। 1 মাইল বলেছে, 1 মাইল সমান কত ফুট, আমাদের যেটা হয়ে থাকে এক মাইল সমান হচ্ছে 63,360 ইঞ্চি, 1 মাইল হচ্ছে 1760 গজ, 1 মাইল মানে হচ্ছে 5280 ফুট, 5280 ফুট, অর্থাৎ অপশন সি। তারপর 5280 ফুট মানেই হচ্ছে 1 মাইল, যেটা 5280 ফুট মানে কত, যে কত মাইল, 1 মাইল, 1 মাইল মানেই তো 5280 ফুট। এবার 31,680 ফুট মানে কত মাইল হবে, তাহলে এই যে 5280 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে 5280 দিয়ে এটা ভাগ করলে যেটা আসবে, অপশানে তো বলছে 2, 4, 6 নাকি 31,680 ভাগ যদি আমরা করি 5280, তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশন হবে 5, 6, 30, আর এখানে এসছে 5, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে 6, যেটা 6 হয়ে যাবে, অর্থাৎ 6 মাইল সমান হচ্ছে 31,680 ফুট, 31,680 ফুট, অর্থাৎ অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব যে আচ্ছা 1 মাইল সমান কত ইঞ্চি। 1 মাইল মানে হচ্ছে 1609.3 যেটা হয়েছিল মিটার, সেটাকে এবার ইঞ্চিতে নিয়ে যেতে হবে। এবার এই ইঞ্চিতে হলে 63,630 না 63,360, 63,630, এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে 85 নম্বর, সেটা হচ্ছে 63,360, 360 ডিগ্রি আর তার সাথে 63, এটা মনে রাখতে হবে। এটাই হচ্ছে 1 মাইল সমান 1 মাইল সমান এত ইঞ্চি। তারপর 63,360 ইঞ্চি সমান কত মাইল, 63,360 ইঞ্চি মানেই তো যেটা হচ্ছে 1 মাইল হয়ে থাকে, 63,360 মানে হচ্ছে 1 মাইল। তারপর একটা রয়েছে সেটা হচ্ছে 3,16,800 ইঞ্চি সমান কত মাইল, 3,16,800 এটা সমান কত মাইল, এটাকে 63,360 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 63,360কে যদি আমরা 3,16,800কে যদি